থাইল্যান্ড ভ্রমণের প্রথম পর্বে কলকাতা থেকে সরাসরি ফ্লাইট জার্নি করে ব্যাংকক এসে পৌঁছেছি। যে অভিজ্ঞতা প্রথম পর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দ্বিতীয় পর্বে আজ আমি যাব ব্যাংকক থেকে পাটায়া সিটি। থাইল্যান্ড ভ্রমণের প্রথম পর্ব আমরা শেষ করেছিলাম এই এয়ারপোর্টে এসে। আজকে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এই এয়ারপোর্ট থেকেই, যেখান থেকে আমরা ট্রান্সফার হব পাটায়া। পাটায়া সিটি হচ্ছে থাইল্যান্ডের একটা শহর। ব্যাংকক থেকে পাটায়া সিটি যাওয়ার অভিজ্ঞতার সাথেই আজ শেয়ার করব পাটায়াতে টাইগার পার্ক, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, ওয়াকিং স্ট্রিট সহ পাটায়াতে আমার প্রথম রাত্রিবাসের অভিজ্ঞতা। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে যেতে। ATC resident hotel. Okay, this is our hotel and this time showing 1 hour 54 minutes, that's 2 hours. এখন সময় হচ্ছে এখানে 6:37 এখানকার সময়, আর ভারতীয় সময় হচ্ছে 5:07। থাইল্যান্ড কিন্তু ভারতের থেকে 1.5 ঘন্টা এগিয়ে আছে। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একটি দেশ, যার উত্তরে মিয়ানমার, পূর্বে লাওস এবং কম্বোডিয়া, দক্ষিণে মালয়েশিয়া, পশ্চিমে ইন্দোনেশিয়া এবং ভারতের সঙ্গে থাইল্যান্ড তার সামুদ্রিক সীমান্ত ভাগ করে। থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র, অর্থাৎ এখানে রাজার শাসন চলে। জনসংখ্যা প্রায় 7 কোটি। রাজধানী এবং বৃহত্তম শহর ব্যাংকক। প্রধান নদী চাও ফ্রায়া। প্রধান ভাষা থাই। থাইল্যান্ডে এসে একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা এয়ারপোর্টে নেমেও আমার হয়েছিল, প্লাস এই যে গাড়িতে আমি যাচ্ছি এখন পাটায়া, সেখানে যাওয়ার প্রথমে অভিজ্ঞতাটা হচ্ছে সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানকার যারা মানুষজন তারা কিন্তু কেউ ইংরেজি দ্বারা দক্ষ নয়, ইংরেজি বলতে বা ইংরেজি বুঝতে। এটা কিন্তু এখানকার যে স্থানীয় ভাষা সেটাতেই আর কি দক্ষ। তো এদের সাথে কথোপকথনের জন্য যেটা দরকার, আমাদের সবারই তো আমরা কম বেশি স্মার্টফোন ব্যবহার করি, সেক্ষেত্রে আপনারা গুগল ট্রান্সলেটার এটা কিন্তু ইনস্টল করে নিন। প্লে স্টোরে পেয়ে যাবেন গুগল ট্রান্সলেটার। এবার যা আপনার বক্তব্য আপনি আপনার ভাষায় বলুন এদেরকে, এরা যেটা বলবে সেটা আপনি তখন বুঝে যাবেন। জাস্ট একটা ডেমো দিচ্ছি কী করে ব্যাপারটা হয়। এই যে ট্রান্সলেটার বেঙ্গলি টু হচ্ছে থাই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে এটা। আপনার বাড়ি কোথায়, এটা এখানে ট্রান্সলেট হয়ে গেল, দেখুন। এবার একে শোনাবো। কাঞ্চনাপুরি, এটা এখানে একটা কাঞ্চনাপুরি বলে কোনো জায়গা আছে, সেখানে আমার বাড়ি। এখানে কি বৃষ্টি হচ্ছে প্রশ্ন করি? হ্যাঁ, এখন কি এখানে বৃষ্টি হচ্ছে? হচ্ছে বৃষ্টি এখন এখানে হচ্ছে। দেখেছেন কত সুবিধা। কাজে আপনারা যারা আসছেন গুগল ট্রান্সলেটারটা অবশ্যই ইনস্টল করে নিয়ে আসুন। এখানে আপনার কথা বুঝুন এবং বোঝান। বিদেশ ভ্রমণটা কোনো টেনশনই নয়। যে একটা আমাদের সবসময় আমরা টেনশনে ভুগি যে আমি তো ইংরেজি বলতে পারি না। ইনফ্যাক্ট আমিও ভালো ইংরেজি বলতে পারি না, আর বাংলা তো বাইরে এসে কখনোই চলবে না। তো সেক্ষেত্রে যদি এই জিনিসগুলো আমাদের জানা থাকে, ছোটো ছোটো ট্রিক্সগুলো, আমরা কিন্তু ইজিলি যে কোনো জায়গায় আর কি ম্যানেজ করে নিতে পারবো। ঘণ্টাখানেক পথ চলা শেষে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়ালো। উদ্দেশ্য টয়লেট যাওয়া আর কিছু খাওয়া দাওয়া করা। এই হচ্ছে এখানকার পাবলিক টয়লেট, একদম চকাচক ক্লিন। এখনো ঘুমটা আছে, তো ঘুমটা যদি পারফেক্ট হয়ে যেত তাহলে একটু এনার্জি পেতাম, বাট ঘুমের যে রেস্ট না সেটা এখনো কাটেনি। এই জায়গায় পরপর অনেক খাবারের দোকান রয়েছে, কিন্তু চেনা খাবার দেখতে অভ্যস্ত চোখ বারবার হোঁচট খেলো এইসব অজানা খাবার দেখে। কোথায় চা, বিস্কুট, কচুরি, ডালপুরি, নানপুরি কিংবা মুড়ি তরকারি, অধিকাংশ খাবারই অজানা। ইনফ্যাক্ট তাদের নামগুলো অবধি পড়তে পারছি না। স্বাদ বোঝাতো দূরস্ত। কোথাও এক কাপ চা অবধি মিলল না। প্রচুর রকম খাবারের আইটেম রয়েছে, কিন্তু আমি তো সব খাবারের আইটেমের নামও জানি না, বুঝতেও পারছি না, সব নাম জানা সম্ভব নয়। খাবার খুঁজতে খুঁজতেই এই প্রথম আমি পরিচিত হলাম থাইল্যান্ডের 7-Eleven দোকানের সঙ্গে। এই 7-Eleven শপ আমাদের গল্পে প্রায়শই আসবে, যেটা কিনা ন্যায্য মূল্যের স্টোর, যার অনেক ব্রাঞ্চ রয়েছে পুরো থাইল্যান্ড জুড়ে। এখানে প্রয়োজনের প্রায় সব কিছুই পাওয়া যায়, আর এটা খোলা থাকে 24 ঘন্টা 7 দিন। এখান থেকে নিলাম হচ্ছে এরকম কেক, বাটার কেক। আমি প্রথমে বলছিলাম কেমন হবে কেক খেতে। কেকটার দাম হচ্ছে 13 ভাট, আর সেই সঙ্গে নিলাম হচ্ছে ব্রেড বাটার। এই হচ্ছে ফ্রাইড চিকেন উইথ রাইস। বিদেশের ব্যাপার স্যাপার তো, এখানে ওরকম রাস্তার ধারে ধারে আমরা হোটেল বা চায়ের দোকান পাবো না, যাই গাড়িটা দাঁড় করা, চা বিস্কুট খাই, চল ওখানে ভাতের হোটেল দাঁড়িয়ে যায় বা ধাবা, ওসব কিছু পাবো না। এখানে যে সমস্ত সব দোকানপাট রয়েছে দেখুন, সমস্ত বেশিরভাগই প্যাকেট করা খাবার, প্যাকেজ ফুড যাকে বলে। তো সেগুলো এখানে বেশি বিক্রি হচ্ছে সব জায়গাতে। মানে আমরা যখন একটা বাইরে আসবো না, সব কিছুই পাল্টে যাবে। প্রকৃতি, দেশ, পরিবেশ, কালচার, খাওয়া দাওয়া সব কিছু পাল্টে যাবে। তো সব কিছুর এক্সপিরিয়েন্সই আমরা নেব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু পাল্টে গেলেও একটা অভ্যেস পাল্টায়নি। হঠাৎ
সেটার কথাই মনে পড়ল। থাইল্যান্ডে এখন আমাদের এসে মুড়ির প্রমোশন আছে। মুড়ির আমাদের যে গাড়ির চালক তাকে বলছে যে একটু টেস্ট করে দেখুন মুড়ি। চানাচুর মুড়ি চানাচুর গাড়ি নোংরা হয়ে যাবে। এই লাগে না দরজা কি করছ তুই? ইয়া গুড গুড গুড। আরে মুড়িকে তো গুড বলতেই হবে। বাঙালির অতি পরিচিত একটা খাবার এই থাইল্যান্ডের গাড়ি চালকের বেশ ভালো লেগেছিল। এই গল্প সেই গল্পের মাঝে তার গাড়ির ফ্রন্ট স্ক্রিনে আমার চ্যানেলের বেশ কিছু ভিডিও চালিয়ে তাতে আমাদের দেশের ট্রেন, পাহাড়, নদী, সমুদ্র এর কিছু ভিডিও দেখিয়েছিলাম। কেন জানি না মনে মনে একটু গর্ববোধ হচ্ছিল নিজের দেশের গরিমা এইভাবে এক ভিনদেশীর সামনে তুলে ধরতে। এই সব কিছুর মাঝেই ব্যাংকক থেকে পাটায়া দূরত্ব ক্রমশ কমে এলো। সেই পাটায়া শহর বাংলা সিনেমায় যে জায়গাটা ছবি অনেকবার দেখেছি, নাম শোনার সঙ্গে শুনেছি বদনামও। তা একটা দেবের সিনেমা এসেছিল, হ্যাঁ, রংবাজ। তো রংবাজ সিনেমাতে এই পাটায়াতে অনেক সিন আছে। আপনারা যারা ওই সিনেমাটা দেখেছেন, তো ওই সিনেমাটা দেখার পর থেকে না, মানে ওই সিনেমাটা শুধু নয়, আরও অনেক সিনেমা আছে, দেখার পর থেকে আমার মনে একটা ইচ্ছা জেগেছিল যে কবে আমি এই জায়গাটা যাবো। মানে পাটায়া সিটি, যে পাটায়া লেখা আছে। অনেকেই ফরেন ট্রিপ করেছে, তো তাদের ছবিগুলো ফেসবুকে দেখতাম, তো ভাবতাম যে একটা দিন আসবে আমিও যাব। তো আজকে ড্রিমস কাম ট্রু আর দিনস কাম ট্রু দুটো একসাথে হয়েছে। তো আজকের দিন, মানে আজকে হচ্ছে 20 আগস্ট 2023, ফাইনালি পৌঁছে গেছি পাটায়া সিটিতে। ভারতীয় সময় সকাল 7:46, থাইল্যান্ডের টাইম হচ্ছে সকাল 9:16। আর এই হচ্ছে সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট, যে ওয়াকিং স্ট্রিটের অনেক কিস্সা, অনেক কাহিনী আপনারা শুনে থাকেন বা শুনেছেন বা দেখেছেন বা উপভোগ করেছেন। সেই ওয়াকিং স্ট্রিট রয়েছে সামনে। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট, আর এই হচ্ছে আমাদের হোটেল। ওয়াকিং স্ট্রিট আর হোটেলে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো আর চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। বাট এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমরা অনেকটাই অ্যাডভান্স চলে এসেছি, তো বললাম যে একটা রুম আপাতত দিন, কারণ ঘুমানোর খুব দরকার আছে। না ঘুমিয়ে পারবো না, অন্তত 2 ঘন্টা যদি না ঘুমাই তাহলে আর পরের মানে সারাদিনের যা যা অ্যাক্টিভিটি আছে না, সেগুলো কিছু করতে পারবো না, মানে আজকের দিনটা বৃথা যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, থাইল্যান্ড ভ্রমণে গাড়ি, হোটেল, বিভিন্ন অ্যাক্টিভিটি যার মাধ্যমে বুক করেছি তার যোগাযোগের নম্বর স্ক্রিনে শেয়ার করে রাখলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। এইরকম হচ্ছে বিছানা, চেয়ার টেবিল রয়েছে বসার জন্য, টিভি রয়েছে, এরকম একটা বিরাট আয়না রয়েছে, এরকম একটা লম্বা এরকম টেবিল মতো রয়েছে জিনিসপত্র রাখার জন্য, কাজ টাজ করার জন্য। এই হচ্ছে এখানকার বাথরুম, বাথ টব রয়েছে, এরকম জলের বোতল, চা করার জিনিসপত্র, ইলেকট্রিক কেটেল, স্প্রাইট রয়েছে, কোকাকোলাও রয়েছে, এটাই দরকার ছিল। আরও সব বিয়ারের ক্যান রয়েছে, যেগুলো আমার দরকার নেই। এখানে একটা সেফ রয়েছে জামা কাপড় রাখার জন্য আর কি, এখানে ওয়ার্ড্রপও রয়েছে। পাশেই হচ্ছে পাটায়া বিচ, আর এই পুরো জায়গা জুড়ে রয়েছে হচ্ছে মেরিন ড্রাইভ। এই রকম জুড়ে এসে ঘুমিয়ে গেছিলাম, কারণ এমনিতে ক্লান্ত ছিলাম, ঘুমো ছিল চোখে। 2 ঘন্টা 2 মতো ঘুমোলাম। ঘুমানোর পরে উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। আবারও নতুন এনার্জির সাথে বেরিয়ে পড়বো পাটায়া এক্সপ্লোর করতে, আমি সেই সাথে আপনারা সবাই। সময় 12:19। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। বাইরে তো কি বলবো, যাচ্ছে তাই রোদ, আর সেরকম গরম। ওই মে মাসে পুরী গেলে যেরকম রোদ হয় তেমনি রোদ আর কি। এখন আস্তে দোকানগুলো সব খুলছে, মানে ওয়াকিং স্ট্রিট তার চেনা ছন্দে ধীরে ধীরে ফিরছে। যত বেলা বাড়বে, যত সন্ধে হবে, তত কিন্তু এই জায়গা জমজমাট হয়ে যাবে। আমরা গাড়ি বুক করেছি, সেই গাড়ি আমাদের আসবে এবং সেই গাড়ি করে আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যে। 500 baht go and back. Tiger Park and হ্যালো, Okay, hello. এখান থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে টাইগার পার্ক। দিন ধরে আমরা বাঘের সন্ধান করি সুন্দরবনে, কখনো চিড়িয়াখানায়, কখনো কোনো ফরেস্টে। তো আজ সেই যে টাইগার পার্ক, সেই টাইগার পার্কে গিয়ে বাঘকে একদম স্পর্শ করার অনুভূতি এসে গ্রহণ করবো, কীরকম লাগে। এখানে রাস্তার দুধারে যেমন মাসাজ পার্লার রয়েছে, এটিএম রয়েছে, মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে হিন্দিতেও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে, পাঞ্জাবি ধাবা রয়েছে। মানে এই সেখানে এসে মানে ইন্ডিয়ানদের কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যাই হবে না, খাওয়া দাওয়ার কোনো চাপই নেই। থাইল্যান্ড ভ্রমণে যে ব্যাপারটা আমাকে সবথেকে বেশি ইমপ্রেস করেছিল সেটা হলো পরিচ্ছন্নতা। রাস্তাঘাট, ট্রাফিক, গাড়ি চলাচল, পাবলিক ফেসিলিটি সত্যি দেখার মতো। পরিবেশকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তা এই ছোট্ট দেশটার কাছে না শিখলেই নয়। আর এই পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারটা প্রশাসন থেকে জনগণ সবাই যেন নিজেদের মধ্যেই ভাগ করে নিয়েছে। রাস্তাঘাট সত্যি একদম দুর্দান্ত, চকাচক রাস্তাঘাট। আমি একটা নোংরা পড়ে থাকতে দেখিনি।
আর দারুণ রাস্তা, দারুণ। অ্যাকচুয়াল বিদেশে আসার দরকার আছে, এখানে আসলে না মানে এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন যে আমরা যে জায়গাটায় থাকি, আমাদের আশেপাশে সারাউন্ডিং যেসব জায়গা রয়েছে, সেই জায়গার সাথে এই জায়গার কি পার্থক্য। মানে বিদেশের মানে প্ল্যানিং, রাস্তাঘাট বলুন, সব কিছু বলুন, পার্থক্যটা কোথায়, মানে কি ব্যাপারে মানে এরা আমাদের থেকে আলাদা, এই জিনিসটা কিন্তু বোঝা যাবে এখানে আসলে। পাশ্চাত্য ভাবধারা, আদব কায়দা, শুধু এগুলো গ্রহণ করাই নয়, বিদেশ ভ্রমণ অনেক ছোট বড় জিনিস শিখিয়ে দেয় ধ্যান ধারণার পরিবর্তনের সঙ্গেই। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম পাটায়া সিটির অন্যতম আকর্ষণ টাইগার পার্ক। টাইগার পার্কে রয়েছে বিভিন্ন প্যাকেজ সহ বাঘের সঙ্গে ফটো তোলা, ভিডিও করা বা তাকে ছুঁয়ে দেখা এই ধরনের অ্যাক্টিভিটি। সেই প্যাকেজ এখানে লেখা আছে, এটা হচ্ছে থাই ভাট পার পার্সন, ফরেস্ট সাফারি 350 ভাট পার পার্সন, বিগ 650, মিডিয়াম 550, স্মল 550, এই টোটাল হচ্ছে এখানকার প্যাকেজ। আর ছবি যদি তুলতে চান, এখানকার ফটোগ্রাফার ছবি তুলে দেবে, 399 ভাট নেবে 30 থেকে 50টা ছবি ট্রান্সফার করার জন্য। আর যদি ভিডিও করে দেয়, এই যে ভিডিও ক্লিপ 599 ভাট, USB 16 GB ভিডিও করে দেবে। এই হচ্ছে ইন্স্যুরেন্স ফর্ম। অনলাইনে যেহেতু বুকিং করে রেখেছিলাম, কারণ এখানে এসে লাইন পড়ে, ভিড় হয়, অ্যাভেলেবেল পাবো কি না রিস্ক নিইনি, অনলাইনে টিকিট বুকিং করেছিলাম। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা অনলাইনে বুক করে দিতে পারেন বা এখানে এসেও করতে পারেন। আর এই হচ্ছে আমরা যে প্যাকেজটা নিয়েছি বিগ টাইগার, যেটা এই হচ্ছে সেই বিগ টাইগারের টিকিট। থাইল্যান্ড ভ্রমণে হোটেল গাড়ি যে বুক করে দিচ্ছে, তারাও আপনাকে এইরকম অ্যাক্টিভিটির টিকিট বুক করে দিতে পারে। সেক্ষেত্রে কোনো রকম টিকিটের লাইনে দাঁড়ানোর দরকার নেই। অ্যাকচুয়াল এখানে কিন্তু যে বুঝলাম না, প্যাকেজ আছে নানা রকম, এখন বিগ টাইগার, স্মল টাইগার, মিডিয়াম টাইগার, স্মলেস্ট, নিউ বর্ন, ফরেস্ট, এরকম বিভিন্ন রকম টাইগারের যে প্যাকেজ, সেই প্যাকেজ এখানে রয়েছে। এবার যে প্যাকেজ আপনি নিয়েছেন, আমি যেমন বিগ টাইগার নিয়েছি, বিগ টাইগারের এটা হচ্ছে কেজ, খাঁচা। শুধু বিগ টাইগারই নয়, বিগ, এরপরে যারা মিডিয়াম টাইগার দেখবে, দেখো মিডিয়াম টাইগারের হচ্ছে এটা হচ্ছে এরকম কেজ। এখানেও লাইন চলছে, একদল যাবে, দেখে আসবে, তারপর আবার যাবে, খানিকটা সময় কাটাবে, ছবি তুলবে। যে স্মল টাইগারের জন্য ওইদিকে রয়েছে, এই টিকিটে কিন্তু নাম্বার রয়েছে, যেমন আমাদের হচ্ছে 036, সেটা কিন্তু উপরে ডিসপ্লে করবে, প্লাস এই গেটে যারা আছেন এখানকার স্টাফ, তারা কিন্তু বলবে, ডাকবে, ওই যে 237 ডাকবে, ডাকার পর এখানে লাইন দিতে হবে, তারপরে লাইন ওয়াইজ ভেতরে ঢোকাবে, বাঘ দেখিয়ে তারপরে আবার বের করে দেবে, এরকম হচ্ছে ব্যাপার। বাট যে বিগ বাঘ দেখবে, সে কিন্তু আমার মিট দেখতে যেতে পারবে না, প্রত্যেকটা আলাদা আলাদা। মানে এরকম হবে না যে আপনি ছোটো বাঘও দেখবেন, বড় বাঘও দেখবেন। হ্যাঁ, সেটা তখনই হবে যদি আপনি সব প্যাকেজগুলো বুক করেন, কারণ আপনি সব প্যাকেজ বুক করেছেন। কিন্তু আমার মনে হয় না সবাই সব প্যাকেজ বুক করে, যে যেটাতে কমফোর্টেবল। যদি সঙ্গে বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য ওই ছোট স্মল টাইগার ঠিক আছে, বাচ্চাদের সঙ্গে ছবি তুলবে, আমি দেখিয়ে দেবো সেগুলো বাইরে থেকে, যখন ছবি তুলছে কেমন করে সেগুলো সবই দেখাবো। বাট বাঘ স্পর্শ করা আমি শুধু একটা ক্ষেত্রে দেখাতে পারবো, সেটা হচ্ছে বিগ টাইগার। বাঘের সঙ্গে ছবি তোলা বা বাঘকে স্পর্শ করার ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের। টাইগার পার্কের এই কর্মী আমাদেরকে সেই কথাই বুঝিয়ে দিচ্ছিলেন। জিনিসপত্র রাখা দেখতে এরকম একটা আর কি লকার টাইপের রয়েছে। এখানে আপনাদের ব্যাগ, সেলফি স্টিক, এই ধরনের যা জিনিস সব এখানে রেখে দিতে হবে। ক্যামেরা অ্যালাউ, মোবাইল অ্যালাউ, কিন্তু অন্য কিছু অ্যালাউ নেই, সেলফি স্টিক অ্যালাউ নেই। মোবাইল ফোন কিংবা ক্যামেরা ছাড়া আর সব কিছুই লকারে রেখে দেওয়ার পর টাইগার পার্কের আরও একজন কর্মী বা বলা ভালো ট্রেনার আমাদেরকে নিয়ে গেল বিগ টাইগারের খাঁচায়। হ্যাঁ, ওকে টাচ। জীবনে কখনো এভাবে বাঘের গায়ে হাত দেওয়ার সুযোগ হয়তো পেতাম না যদি আমি পাটায়াতে না আসতাম। বাঘ যে কত বড় হয়, বাঘের গল্প এতদিন ধরে শুনেছি, সুন্দরবনে বাঘের গল্প শুনেছি, বাঘের আক্রমণের গল্প শুনেছি, কিন্তু সেই বাঘ যে কতটা বড় হয় আজকে মানে কি বলবো, আজকে স্পর্শ করে বুঝতে পারছি। বাপ রে বাপ, এইরকম একটা বড় সাইজের বাঘ, মানে এর পক্ষে কোনো অসুবিধার কিছু না যে আমার কাঁধে তুলে নিয়ে বা আমাকে মুখে করে নিয়ে এদিক ওদিক চলে যেতে পারে। বাট এই বাঘগুলোকে হয়তো সেরকম ট্রেনিং দেওয়া রয়েছে, এগুলো আর কি মানে মানুষকে আক্রমণ না করে। না হলে যদি জেগে যেত তাহলে আর আমি জেগে থাকতাম না। ট্রেনিং বা প্রশিক্ষণ এই শব্দটা হয়তো আক্ষরিক অর্থে ঠিক নয়। বাঘগুলোকে এমন কিছু দিয়ে রাখা হয় যাতে অনেকটা সময় এরা ঝিমিয়ে থাকে বা আক্রমণ করা থেকে বিরত থাকে। যারা সুন্দরবন বেড়াতে গিয়েছেন, যারা বাঘ দেখতে পাননি, বা চিড়িয়াখানায় যারা গিয়েছেন, দূর থেকে বাঘ দেখে এসছেন, কখনো ইচ্ছা হয়েছে বাঘকে স্পর্শ করে দেখবো, অন্তত বাঘের স্পর্শ কীরকম লাগে, তারা অবশ্যই কিন্তু পাটায়া সিটি আসুন, তাহলে আপনার কিন্তু ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। এই সব কিছুর মাঝেই আরও একটা পূর্ণবয়স্ক বাঘ আমাদের আশেপাশে ঘোরাফেরা করছিল। সত্যি বলতে আমাদের ফেটে গিয়েছিল। এই ফুটেজগুলো আমি করছি না, কিন্তু তোমার থেকে কপি করে নেব। হ্যাঁ, অবশ্যই। মনে মনে ভাবছিলাম
ছবি তোলা হয়ে গেলেই এই জায়গা থেকে তাড়াতাড়ি কেটে পড়াই ভালো। বাঘ দেখার শখ এই জন্মের মতো মিটে গিয়েছে, আর কোনোদিনই এই জায়গায় আসবো না। আমরা যে এখানে ছবি তুলছি না, একটা বাঘ কিন্তু ওখানে কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে। এবার ও মাঝে মধ্যে এদিকে আসছে, বাট ট্রেনার ওকে আর কি সরিয়ে দিচ্ছে এখান থেকে। ভয়ও লাগছে, প্রাণী তো আপনার না কখন কি বিগড়ে যাবে না যাবে বলা মুশকিল। আর আমি ভাবছি যখনই আসছে আমি ওই দিকটা দেখছি, লাফ মেরে পালাবো ওই দিকে। ওখানে গিয়ে ছবি তোলা, একটু বাঘকে স্পর্শ করা, ভিডিও করা, মোটামুটি ধরে রাখুন মিনিট 10-এর ব্যাপার। এই যে আমরা পাটায়াতে এসেছি এত দূরে এত খরচ করে এরকম একটা টাইগার পার্ক দেখতে, কাশ এরকম একটা টাইগার পার্ক আমাদের ইন্ডিয়াতে থাকতো। পর্যটনে আলাদাই একটা রেভলিউশন চলে আসতো। সবাই অ্যাটলিস্ট তখন বিদেশের লোক ভারতবর্ষে আসতো এটা দেখার জন্য যে ওখানে একটা টাইগার পার্ক আছে, এবং তার সঙ্গে ছবি তোলা, সেলফি নেওয়া, ফটোগ্রাফি তোলা। মানে বাঘের সাথে সেলফি, মানে শুনতে কেন অবিশ্বাস্য লাগছে বাঘের সাথে সেলফি নেওয়া, বাট এই অবিশ্বাস্যতা কিন্তু এখানে এসে বিশ্বাস হয়ে যাবে যখন আপনি বাঘকে সত্যি স্পর্শ করবেন এবং তার যে গায়ের উষ্ণতা সেটা অনুভব করবেন। অনেক বড় পার্ক, প্রচুর বাঘ রয়েছে এখানে বিভিন্ন খাঁচায়। এখন এখানেও একটা বাঘ রয়েছে, সামনে চলেই এসছে। সব বাঘের কাছে কিন্তু পর্যটকদের যেতে দেওয়া হবে না। কোনো দিন কোনো সার্কাসেও এত বাঘ থাকে না বা এত বাঘ দেখিনি, কোনো চিড়িয়াখানা তো নয় এখানে যা বাঘ আছে। মানে এই যে টাইগার পার্ক নামটা মানে সার্থক এখানে এসে। প্রত্যেকটা খাঁচাতে দেখুন বাঘ, কোনো বাঘ ঘুমোচ্ছে, কোনো বাঘ খেলছে। যারা ছোট বাচ্চার সাথে নিয়ে আসছেন, বাচ্চারা কিন্তু সেফ। মানে এরকম ভাবার দরকার নেই যে বাচ্চা আছে বাঘের কাছে যাবো কি না, কোনো অসুবিধা নেই। ওদের ট্রেনারও আছে, প্লাস ওদের ফটোগ্রাফারও আছে। যদি আপনারা সেই ফটোগ্রাফির প্যাকেজ নেন তাহলে সেই বাঘের সাথে কিন্তু ছবি বা ভিডিও এটা সব করে দেবে। যারা সাফারি করতে চান, সাফারি এইদিকে আছে, এটার জন্য হচ্ছে 350 থাই ভাট পার পার্সন। এই যে সাফারির গাড়ি ওইদিকে আছে, সাফারি করতে পারবেন। এখানে একটা এরকম ক্যাফেও রয়েছে, সেখানে অনেক খাবার দাবার বিক্রি হয়েছে। চাইলে কিন্তু আপনারা এখানকে লাঞ্চ ছেড়ে নিতে পারেন বা খাওয়া দাওয়া করতে পারেন। এরকম এক পিস পেয়ারা, এটা হচ্ছে 40 ভাট। 40 ভাট মানে হচ্ছে প্রায় 100 টাকার কাছাকাছি। আম এখানে বিক্রি হচ্ছে, এটা হচ্ছে 40 ভাট। পাটায়াতে এসে পাকা আম দারুণ টেস্টি। এবার হচ্ছে ওয়াটারমেলন, বেশ ভালো। বলছে পেয়ারার কাছে কেউ নেই, পেয়ারা এতটাই মিষ্টি, এতটাই ভালো খেতে, আমি আরও শেষ করে দিচ্ছি। এগুলোর দাম আছে সব কিছু 100 টাকা, বাট ভালো টেস্ট আছে, মানে মন খুশ হয়ে যাবে। থেকে আসছি, খুবই এনজয় করতেছি থাইল্যান্ডে এসে, ব্যাংকক। এই যে টাইগার পার্ক, ভাইয়ার সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। কতদিনের প্রোগ্রাম? আমি আসছি 9 দিনের প্রোগ্রামে, 3টা দেশে যাব। প্রথমে আসছি 3 দিনের সফরে থাইল্যান্ড, তারপর যাব মালয়েশিয়া 3 দিন, তারপর সিঙ্গাপুর 3 দিন। সিঙ্গাপুর 3 দিন। বিদেশে কোনো সমস্যা আছে ভাষা নিয়ে? সবাই বলে আমি ইংরেজি বলতে পারি না, আমি বিদেশ যাব না। বাংলা বললেই চলে, বাংলা চলছে তো এখানে, সব চলে। হিন্দি একদম। তারা আমাদেরকে দেখলে এমনিতেই বুঝে নেয় যে আমরা বাঙালি। আমরা অনেক সময় চিন্তা করি যে অনেক টাকা লাগে, আমি ভাষা বুঝি না, কীভাবে চলবো, এটার টেনশন বাদ দেন। এখানে মন যদি থাকে সব কিছু আপনি আদায় করতে পারবেন, শুধু আপনার ব্যবহার আর আপনার ওই দেশের আইনগুলো মেনে চলতে হবে, আর কিছুই না। পাটায়াতে সাইট সিন করার জন্য এরকম ডবল ডেকার বাসও রয়েছে, সেটাও আপনারা বুক করতে পারেন। এই হচ্ছে পাটায়ার আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। এখানে টিকিট রয়েছে, অ্যাডাল্ট হচ্ছে 500 ভাট পার পার্সন, চাইল্ড হচ্ছে 300 ভাট পার পার্সন। এই টিকিট আপনারা অনলাইনেও বুক করতে পারবেন, আমরা অনলাইনে বুক করেছি টিকিট, লিঙ্ক দিয়ে দিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা বুক করে আসতে পারেন বা আপনারা এখানে এসেও করতে পারেন। কি দেখবো, কীভাবে যাব, কোথায় কী রয়েছে, পুরো একটা এখানে ম্যাপ দেওয়া রয়েছে। আন্ডার ওয়াটার মানে হচ্ছে জলের জগতের বা জলের ভেতরে যা কিছু থাকে তাদের পৃথিবী। তো প্রথমেই রয়েছে নানা রকম রঙিন মাছ, আরও দেখবো আগে কী কী রয়েছে, বাট শুরুটা হচ্ছে বিভিন্ন রঙিন মাছ দিয়ে। এখানে পাইথনের সঙ্গে ছবি তুলতে পারবেন, তার প্রাইস হচ্ছে 100 ভাট। তোমরা ট্রাই করে নিই, শুনুন একবার এখানে 100 ভাট দিয়ে একটু পাইথনের সঙ্গে ছবি তুলে নিই। ফির মৌকা মিলে ইয়া না মিলে। ইউটিউবার? ইয়া ইউটিউবার। Come on, like this. No, try like this. Come on. No. Put here. Okay. Super. পাইথন যে কত ভারী হয় আমি কখনো এটা না হাতে নিলে জানতে পারতাম না। এই কোনো কিছু করিস না ভাই, শুধু ছবি তুলতে এসেছি, আমি আর কিছু করতে আসিনি, শুধু ছবি তুলতে এসেছি ভাই। আমি এমনিতে শান্তশিষ্ট মানুষ, একটু ব্লগ বানাই ভাই। बम बम बोले। बम बम बोले। কেমন লাগছে কৌশিকদা? আমার এরকমই মনে হচ্ছে যে সত্যি যদি পাইথন কাউকে পেঁচিয়ে ধরে, সে মানুষের নাক পাশ থেকে বেরোনোটাই
বিশাল চাপের ব্যাপার, কেমনই একটা ফিল হচ্ছে বোঝাতে পারবো না। বাপরে শরীর কীরকম হয় সাপের। Okay? Done? ওকে ডান। Wow. এই জায়গাটা এসে ফিল হচ্ছে সত্যি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। অনেক জায়গায় মানে অনেক ভিডিওতে অনেক ছবিতে আমি জায়গাটা দেখেছি, আজ সরাসরি সামনে থেকে দেখছি, কি দারুণ। কি অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। কাঁচের আধারে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে বিরাট বিরাট সামুদ্রিক সব মাছ। চারিদিকে কত রকম মাছ খেলে বেড়াচ্ছে, চোখ যেন এখানে রীতিমতো এসে ধার দিয়ে যাচ্ছে। বড়দের তো ভালো লাগবেই, মানে বাচ্চারা প্রচুর প্রচুর এনজয় করবে। ওদের কাছে এটা একটা কি বলবো ড্রিম ওয়ার্ল্ড। মাথার উপরে মাছ চলে এসেছে। এই জায়গাটা ঘুরে দেখার জন্য মোটামুটি আপনারা 1.5 ঘন্টা হাতে রাখুন। আর যদি সঙ্গে ছোটো বাচ্চা আসে তাহলে তো সময়টা বেশি লাগে বাচ্চাদের, কারণ ওরা তো প্রচুর কৌতূহলী চোখ নিয়ে দেখবে অত বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। এখন বাজে 3:37। আমরা আবারও হোটেলে ফিরে এলাম। রোদ আর নেই, এখন একটু মেঘ করেছে, আর সেই সঙ্গে ওয়েদারটা দুর্দান্ত লাগছে, হাওয়া দিচ্ছে। এখানে এরকম স্ট্রিট ফুড রয়েছে, স্ট্রিট ফুড আমরা খেতে পারি। শুধু এখানেই নয়, এই রাস্তা বরাবর এই দিকে যদি যাওয়া যায় প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে, বাঙালি খাবারও রয়েছে। দেখলাম সব বাংলায় লেখা আছে, বাঙালি খাবার, বাংলাদেশি খাবার এরকম সব বিক্রি হচ্ছে। বাট আজকে দুপুরে আমরা থাই ফুড খাবো। বেলা যত পড়ে আসবে না, যত সন্ধ্যা হবে, আস্তে আস্তে এই যে ওয়াকিং স্ট্রিট, এই ওয়াকিং স্ট্রিটের যেমন লাইট জ্বলতে শুরু করবে, অর্থাৎ রঙিন রোশনায় চারিদিক যেমন ভরে উঠবে, তেমনি এখানকার যে পরিবেশ সেটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবে। এবং সেই সাথে এমন কিছু একটা আকর্ষণ, সেই কি বলবো আদি অনন্তকাল ধরে সেই আকর্ষণ যা পুরুষ মানুষকে দীর্ঘ দিন ধরে আকৃষ্ট করেছে, যে আকর্ষণের জন্য কত যুদ্ধ বিগ্রহ হয়ে গেছে, সেই আকর্ষণের কিন্তু একটু পরে এখান থেকে আর কি শুরু হবে মেলা। আর এখানে এসে যারা এখানকার মতো শার্ট কিনতে চাইবেন তারা কিন্তু এখান থেকে শার্টও কিনতে পারবেন, কারণ এই শার্টগুলো হচ্ছে এখানকার পরার জন্যই। আমি একটা কিনেছি, আরও দুটো সঙ্গে আছে, আর যদি প্রয়োজন হয় নিয়ে নেবো। আর এই দেখুন সব রাস্তার পাশেই রয়েছে এরকম মাসাজ পার্লার, স্পা, ডাকবে হ্যালো মাসাজ, এবং এখানে দামও কম। যেটা আমরা ভুটানে বা যেটা আমরা গ্যাংটকে প্রায় 2000, 2500, 3000 টাকা দিয়ে করি, সেটা এখানে 500 বা 600 থাই ভাড়াও কিন্তু হয়ে যায়, মানে অনেকটাই কম হবে। এখানে বাইক রেন্টে পাওয়া যায়, বাইক বা স্কুটি কিন্তু রেন্টে পাওয়া যায়, তো আপনারা কিন্তু এখান থেকে বাইক রেন্ট নিয়েও ঘুরতে পারেন। এই দেখুন এখানে বাইক রেন্ট হচ্ছে 400 ভাট পার ডে, 3 দিনের জন্য হচ্ছে 1000 ভাট, আর 1 সপ্তাহের জন্য 2000 ভাট, আর এই ডিপোজিটটা হচ্ছে 2000 ভাট। এটা হয়তো পরে রিফান্ডেবল। পাটায়াতে এসে আজকে আমরা ট্রাই করছি থাইল্যান্ডের ফুড, চিকেন পেপার কারি। অনুপমই আর কি এটা অর্ডার করেছে, চিকেন পেপার কারি। রয়েছে রাইস, রয়েছে এরকম চিকেন, রয়েছে সালাদ, চিকেনের ওপরে এরকম ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়া হয়েছে। তেল মশলা ছাড়া খাবারই বেশি পাওয়া যায়, এখানকার লোকজন তেল মশলা ছাড়া খাবারই বেশি খায়। মানে প্রথম থাই ফুড একটু অভ্যাস করতে সমস্যা হয়, ঠিকই আছে, বাট খাবার পরে কিন্তু ভালো লাগবে। এগ চিকেন ফ্রাইড রাইস এটা একটা অর্ডার করেছি, টেস্ট করে দেখি কীরকম। মিষ্টি মিষ্টি খেতে, মানে আমাদের ওখানকার মতো নয়। থাই ম্যাসাজ করালাম, 1 ঘন্টার জন্য লাগলো হচ্ছে 200 ভাট, মানে ভারতীয় টাকায় প্রায় ওই 400-450 টাকার কাছাকাছি, 400 টাকার বেশি। দুর্ধর্ষ লাগলো, দুর্ধর্ষ। পায়ের মানে নখ থেকে মাথার চুল পর্যন্ত এত সুন্দর ম্যাসাজ, এত সুন্দর ম্যাসাজ। মেল ফিমেল সব অডিয়েন্সকেই বলছি, আপনারা যারা বেড়াতে আসছেন তারা এসে এখানে ম্যাসাজ করান, থাই ম্যাসাজটা নিন,
তারপরে আমাকে ফিডব্যাক দেবেন যে কেমন লেগেছে। দুর্ধর্ষ, আমার এতদিনের ক্লান্তি না, মানে এত ক্লান্তি সব কিছু একদম মানে নির্মূল হয়ে গেল 1 ঘন্টার মাসাজে। এই অ্যাডাপ্টারগুলো দেখুন, এটা হচ্ছে 50 ভাট। এখন আমরা ইন্ডিয়া থেকে এখানে আসছি না, এখানে যে ইলেকট্রিক পয়েন্টগুলো আছে, মানে হোটেলে যে প্লাগ পয়েন্ট থাকে 3 পিন প্লাগ পয়েন্ট, যেখানে আমরা ফোন চার্জ দিই, এখানকারগুলো কিন্তু আলাদা। 50 ভাট 120-25 টাকার মতো পড়বে। এই একটা যদি নিয়ে নেন, আমি দেখাচ্ছি হোটেলে গিয়ে, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে এক্সটেনশন কর্ড বা আর যা কিছু হবে সেটা কিন্তু লাগাতে পারবেন। বিকেলের আলো ফুরিয়ে রাত নামল পাটায়া শহরে। ধীরে ধীরে তার চেনা ছন্দে ফিরছে রাতের ওয়াকিং স্ট্রিট। রাস্তার দুই দিক থেকে ভেসে আসছে ডিস্কো, নাইট ক্লাবের মিউজিক। চোখে লাগে নানা রঙের আলোর ছটা। কি যেন একটা মায়াবী পরিবেশে ডুবে গিয়েছে এই এলাকা। সবাই এখানে নিজের নিজের মুডে। জীবনটাকে কতভাবে এনজয় করা যায় তারই জ্বলন্ত উদাহরণ পাটায়ার এই ওয়াকিং স্ট্রিট। কাঁকড়া বিছে, রাত যত বাড়বে এই জায়গা তো সেজে উঠবে। ডিস্কো, বার, নাইট ক্লাব, কি নেই এখানে, মাসাজ, স্পা, প্রত্যেকটা রাত রঙিন। সেদিন সন্ধ্যায় মিনিট 15 সময় কাটিয়েছিলাম পাটায়ার ওয়াকিং স্ট্রিটে। ক্লান্ত শরীর আর বিশেষ সঙ্গ দেয়নি। ফিরে এসেছিলাম হোটেলে, চলে গিয়েছিলাম ঘুমের দেশে। আর ঠিক এইভাবেই গল্পের দ্বিতীয় পর্বের ইতি টেনেছিলাম।